পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রবীরের গিন্নি তাকে বলল, বলছিলাম যে ঘরে রান্নার মতো চাল নেই আর। কি বলছো গিন্নি? আমি এতটাই অভাগা যে সংসারের চালটুকুও যোগান দিতে পারছি না। দুটো মানুষেরই তো চাল। এভাবে কেন বলছো? দুর্দিন কি মানুষের হয় না? সেই একটা মাত্র শাড়ি আঁচলের কোণ ছিঁড়ে গেছে, ওটা পরেই তো দিন রাত কাটিয়ে দিচ্ছ। আমার জন্য তুমি আর কত কষ্ট করবে? থামো। একটা নিঃশ্বাস ছেড়ে প্রবীর বলল, সবজি কিনে ব্যবসা করার মতো পুঁজি আর আমার কাছে নেই। যাই গিয়ে দেখি কেউ যদি আমায় কোনো কাজ দেয়। তারপর প্রবীর বেরিয়ে পড়ল। অন্যদিকে সুবীরের গিন্নি রত্না সুবীরকে বলল, তোমার দাদা বৌদির অবস্থাটা দেখেছো? হ্যাঁ, চোখের সামনে আছে যখন দেখতে তো হবেই। ওই দেখো, ওই দেখা অব্দি সার, এর বেশি করতে যেও না জানো। পাগল নাকি তুমি? নিজেরই আমার নুন আনতে পান্তা পুরোই, আবার আমি দাদার জন্য করতে যাব যত সব। অন্যদিকে প্রবীর এদিক ওদিক ঘুরে একটা কাজের সন্ধান করতে থাকলো। হঠাৎ প্রবীরের দেখা হলো স্বপনের সঙ্গে। স্বপনদা। আরে প্রবীর, তুই এখানে? আজকে বুঝি সবজির ভ্যান নিয়ে বেরোসনি? না, আসলে স্বপনদা, কিছু কি হয়েছে? প্রবীর সব কথা খুলে জানালো স্বপনকে। তুই এত চিন্তা করিস না প্রবীর, এরকম দুঃখ কষ্ট সবার জীবনে আসে, তাই বলে ভেঙে পড়িস না তুই। আমাকে একটা কাজ দেবে গো স্বপনদা? কাজ? আচ্ছা, তুই আমার জমির আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি। তারপর প্রবীর স্বপনদার জমির আগাছা পরিষ্কার করতে থাকলো। অন্যদিকে মানুষটা গেল কোথায়? প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো আসছে না। স্বপনদা, আমার কাজ হয়ে গেছে। এই নে, এই টাকাটা রাখ। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে না না, কোনো ধন্যবাদ না, যা বাড়ির জন্য চাল কিনে নিয়ে যা। তারপর প্রবীর তার বাড়ির জন্য কিছু পরিমাণ চাল কিনে নিয়ে গেল। গিন্নি, ও গিন্নি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কাজে গেছিলাম। এই নাও চাল, ভাত বসাও। সারাদিন না খাওয়া, তুমিও তো খাওনি গিন্নি। তোমাকে ছাড়া আমি কোনোদিন খেয়েছি? তারপর প্রবীরের কাছ থেকে চাল নিয়ে রান্না চাপিয়ে দিল তার গিন্নি। খেতে বসার পর প্রবীর বলল, গিন্নি, সংসারটা কি করে চালাই বলো তো? এখন তো হাতে কোনো কাজই নেই। আমি একটা কথা বলবো? বিকাশদের মাঠে শাক তোলার কাজ আছে, আমি ওই কাজটা নিই। কি বলছো কি? আমি থাকতে তুমি কাজ করবে? না হলে আমরা বাঁচবো কি করে বলো? এখন এত সব ভাবতে গেলে চলবে না, তুমি আমাকে আর বারণ করো না। ঠিক আছে, যা ভালো মনে হয় তোমার। তারপর প্রবীরের গিন্নি বিকাশদের জমির শাক তোলার জন্য কাজ শুরু করলো। সামান্য কিছু টাকা দিয়ে তাদের দুজনের পেট চলে যেতে থাকে। ঠিক এমন সময় কই, কি রান্না হয়েছে বৌদি? আর কি রান্না হবে ভাই, জানোই তো এখন আমাদের পরিস্থিতি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আরে দেখো, আমি বাজার থেকে একটা কাতলা নিয়ে এলাম, কত বড় দেখেছো? আচ্ছা, ভালো তো। সুবীরের হাতে কাতলা মাছ দেখে প্রবীরের মুখটা ছোট হয়ে গেল। দাদা, তোমাদের তো মনে হয় অনেকদিন মাছও খাওয়া হয় না, তাই না? আর কি করেই বা খাবে, এখন যা অবস্থা তোমাদের। এভাবে বলো না ভাই। বলি, কাতলা মাছটা হাতে নিয়ে করছোটা কি ওখানে দাঁড়িয়ে? জানো না, লোকের লোভ লেগে গেলে আবার সেই মাছ খেলে আমাদের পেট খারাপ করবে। হ্যাঁ বটে বটে, আমি আসি। নিজের ভাই হয়েও এভাবে পদে পদে অপমান শুনতে হচ্ছে আজ। আচ্ছা, তুমি কেঁদো না, আমাদেরও দেখো একদিন সুদিন আসবেই। জানি না সেটা কবে। হঠাৎ গিন্নিকে একটু চিন্তিত দেখে প্রবীর জিজ্ঞেস করলো, কি হলো গিন্নি, কি ভাবছো? আচ্ছা, গ্রামের বাজারের পাশে স্বপনদার তো একটা ছোট জায়গা আছে, তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এই কথা। আচ্ছা, আমার হাতে রান্না নাকি খুব সুস্বাদু, সবাই বলে। তুমিও কি তাই বলো? হ্যাঁ গিন্নি,